3 ঘন্টার জার্নিতে ঘর থেকে দূরে জঙ্গল, হাতি আর নির্জনতা থাকবে সবারে ঘিরে। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা কিন্তু প্রপারলি এলিফ্যান্ট করিডোর বলা চলে। আমার সামনেই রয়েছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার। এখানে ঢোকার আগে গ্রামবাসীতে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখানে হাতি নেই তো। এখন বাজে ঠিক সকাল 6:10। এই সিজুয়া গ্রামেই রয়েছেন বনদেবী মাকুদ্রা বুড়ি। এই জীবনে অনেক দেশি মুরগির মাংস খেয়েছি, এই স্বাদটা কিন্তু আমি আগে কোথাও পাইনি, আর ভবিষ্যতেও পাবো কি না সেটাও জানি না। অনেক সময় এই যে পেছন দিকে জমিগুলো দেখছেন আপনারা, ওই জমিগুলো যখন ধান চাষ হয়, ধানটা যখন পাকে তখন হাতি চলে আসে। ওয়েদারটা আজকে কিন্তু তুখোড়, খুব ঠান্ডা, টিপটিপ বৃষ্টি। সকাল 6টার সময় সে মহা ফুল কুড়াতে ছিল আর কি, কুড়াতে কুড়াতে হাতি সাইড থেকে চলে আসে। ও দৌড়ি ছিল কিন্তু তার কাছ থেকে পালাতে পারলো না। সকালবেলা শীতের আমেজ থাকলেও আকাশটা কেমন যেন ঘোলাটে। বৃষ্টি চলে আসতে পারে যখন তখন। বেড়ানোর নেশায় আমি চলে এলাম বাড়ির কাছেই রামরাজাতলা স্টেশনে। বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হলো না। হাওড়া থেকে 6:35-এর মেদিনীপুর লোকাল রামরাজাতলা স্টেশনে ঢুকলো 6:58-তে। সকাল সকাল বেরোলে তাড়াতাড়ি পৌঁছবো, এই ছিল আমার মনোবাসনা। হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলের প্রচুর মেদিনীপুর লোকাল আছে। তাছাড়া চাইলে যে কোনো ধরনের সুপারফাস্ট ট্রেনে চেপে ঝাড়গ্রাম পৌঁছে সেখান থেকেও চলে আসা যায় আমি যেখানে যাচ্ছি সেখানে। আপনি কিভাবে সেখানে যাবেন সে ব্যাপারে না হয় পরে আসছি। ঝড়ো ঝড়ো ঝরিছে বারিশ ধারা। এই যথেষ্ট বারিশ ধারা ঝড়ার পূর্বাভাস নিয়ে কিন্তু আমি আজকে সকালবেলা এক কুয়াশা মাখা মেঘলা দিনে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি গুড়গুড়িপাল, মিদনাপুর ডিস্ট্রিক্টে। বৃষ্টি ক্যামেরার ফোঁটাতে ফোঁটাতে ক্যামেরাতে পড়ছে। 6:35 থেকে হাওড়া থেকে যে মেদিনীপুর লোকাল হয় সেই মেদিনীপুর লোকালে আমি বেরিয়েছি। ট্রেন একটু লেট, কিন্তু বৃষ্টি পড়ছে। জানি না কীরকমভাবে ভিডিওগ্রাফি করব না করব, সমস্ত কিছু আপডেট জারি থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। 6:35 হাওড়া থেকে ছেড়ে, মানে একটু লেটে ছেড়েছে, মিদনাপুর স্টেশনে আমি ঢুকে পড়লাম। এখন বাজে 10:10। ট্রেন লেট করেছে প্রায় 15 থেকে 20 মিনিট। সকাল থেকে কুয়াশা মাখা মেঘলা ওয়েদারে আজ আমি 3 ঘন্টা ট্রেন জার্নিতে স্বপনদার দ্বারে। স্বপন শাসমল আছে আমার সাথে, আর আমি মিদনাপুর স্টেশনে এর আগে নেমেছি, নেমে দেখালাম আপনাদের। এখন আমি একটুখানি ঘুগনি মুড়ি এই যে খাচ্ছি, সঙ্গে চপ, মশলা চপ খেয়ে মিদনাপুরের, আমরা স্টেশনটার ওই দিকটা হচ্ছে মিদনাপুরের শহর, আমরা কিন্তু যাচ্ছি ভেতর দিকটাতে। আমি যাব গুড়গুড়িপাল। আপনি চাইলে মেদিনীপুর স্টেশন থেকে গাড়ি, টোটো কিংবা অটোতে করে এই সব জায়গাগুলো ঘুরে নিতে পারেন। তবে আমি ঘুরেছি কিন্তু বাইকে চেপে। মিদনাপুর স্টেশনে নেমে বেরিয়ে পড়েছি স্বপনদার বাইকে চেপে। আমার বাইকে চেপে ভ্রমণ বলতে গাড়িতে চেপে বেসিক্যালি ভ্রমণগুলো হয়, কিন্তু বাইকে চেপে এই ঘোরাঘুরির ব্যাপারটা থাকে না। এটা একটা আলাদা মজা, এটা একটা আলাদা মজা। আর একটা জিনিস এখানে স্পেশালি বলতে হয়, আজকের যে ওয়েদারটা রয়েছে এই ওয়েদারটা কিন্তু এক্সক্লুসিভ ওয়েদার। এক্সক্লুসিভ ওয়েদার মানে হচ্ছে শীতকালে ঠান্ডা, বর্ষাকালে বৃষ্টি, এগুলো স্বাভাবিক, কিন্তু শীতকালে বৃষ্টি। কালে এই যে চোখের চশমাটা হেজি হয়ে গেছে, ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে
গ্রাম বাংলার জঙ্গলমহলের তুমুল ঠান্ডা হাওয়া আমার মানে ড্রেস বেশভূষা দেখেই বুঝতে পারছেন। প্রথমেই চলে এলাম এনায়েতপুরের চুবগা খেয়াঘাটে। আজকে সূর্যিমশাই দেখা দেবেন না, এটা ঠিক, কিন্তু যেদিনকে দেখা দেন সেদিনকে কিন্তু এখান থেকে সানসেটটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। এখানকার আরও একটা আকর্ষণ হচ্ছে কাঁসাই নদীর ওপর বাঁশের সেতু। এর ওপর দিয়ে সাইকেল, বাইক এবং হেঁটেও যাওয়া যায়। এই অভিজ্ঞতাটা আমাদের মতন শহুরে লোকেদের একদমই থাকে না। সেতুর ওপর দিয়ে বাইক চালানোর অভিজ্ঞতা অনবদ্য। এই হচ্ছে আমার পেছনে হচ্ছে কাঁসাই নদী, আর কাঁসাই নদীর ওপরে রয়েছে বাঁশের পোল। কিন্তু এই যে বাঁশের পোল, এই বাঁশের পোল কিন্তু সারা বছর কিন্তু থাকে না, কারণ এই কাঁসাই নদী কিন্তু আমরা জানি সেটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী। আর এই বর্ষার জলে পুষ্ট যেহেতু, এই শীতকাল বা এই সময়টা এই বাঁশের পোলটার ফাংশন থাকে। বর্ষাকালে কিন্তু আমি এখন যে জায়গাটা দিয়ে ওপরে উঠছি, মানে এতখানি উঠে এসেছি নদীর ওপর থেকে, এইখান পর্যন্ত কিন্তু জলটা থাকে। আর তখন কিন্তু এই বাঁশের পোলটাও ডুবে যায়, বাঁশের পোলটা তখন নষ্ট হয়ে যায়। আর প্রতি বছর এই বাঁশের পোল তৈরি করা হয়। আর এই বাঁশের পোল দিয়ে যাওয়ার জন্য কত টাকা করে টিকিট দেয়? 10 টাকা করে টিকিট পার হেড, 10 টাকা করে টিকিট। এখান দিয়ে বাইক, সাইকেল সব কিছু যায়। আর প্রতি বছর কিন্তু এই বাঁশের পোলটা নতুন করে তৈরি করা হয়, তার সেই রক্ষণাবেক্ষণ তৈরির জন্য কিন্তু এই টিকিটের ব্যবস্থা। লাল মোড়ামের রাস্তা ধরে বৃষ্টির সোঁতা গন্ধ গায়ে মেখে চলতে লাগলো আমাদের বাইক। কিছু দূর এসে স্বপনদা দেখলাম হঠাৎ বাইকটা বাঁদিকে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিল। কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এখানে রয়েছে দেখলাম লেখা, সেই হিসাবেই বলছি। ওই যে লাল মাটির রাস্তাটা ধরে যাচ্ছি, সেইটা দিয়ে যেতে যেতে রাস্তাটা বাঁ দিকে ঢুকে গেছে। এই রাস্তাটা কিন্তু হাতিপ্রবণ, মানে লোকাল লোকের সাহায্য ছাড়া বা লোকাল লোককে না নিয়ে আমার চারদিকটা কিন্তু জঙ্গল। এখানে একটা টাওয়ার আছে দেখছি। আমার মানে লোকাল লোককে না নিয়ে কিন্তু এই জায়গাটায় আসাটা একদম অনুচিত। বন দপ্তরের পাহারাদার আর 2-4 জন গ্রামবাসী ছাড়া এই রাস্তায় আর কারোরই দেখা পাবেন না। এই জায়গায় রয়েছে একটা টাওয়ার। এই টাওয়ারের ওপর থেকে পুরো জঙ্গলটা ভালোভাবে অনুভব করা যায়। আমি এখন জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে। এইমাত্র একটা বাইক গেল, দেখালাম আপনাদের, ফরেস্ট ডিপার্টমেন্টের বাইক। এরা ঘোরাফেরা করে বাইরের, মানে যাতে ফরেস্টটাকে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা যায়। আর আমার সামনেই রয়েছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো এলাকাটা দেখা যায়। আমি এখন সেই ওয়াচ টাওয়ারেই উঠছি। হ্যাঁ, এই জঙ্গলের ভেতরে ঢোকার আগে লোকাল লোককে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এখানে কোনো হাতি নেই তো, এই এলাকাতে কোনো হাতি নেই তো। তাদের কাছ থেকে না শুনে তবে কিন্তু এই জায়গাতে ঢুকেছি। এবং আপনারা আসলে আপনারাও এই ব্যাপারটা সম্পর্কে কিন্তু একটু কেয়ারফুল হবেন। আর এই ওয়াচ টাওয়ারে আসলে একটা আলাদা যে ফিল আসবে সেটা গ্যারেন্টি। জঙ্গলমহলের এই ওয়াচ টাওয়ারে উঠে একটা কথা না বলে পারছি না। আমি বিভিন্ন জায়গায় ঘুরছি এবং দেখছি আমাদের অপসংস্কৃতির ছাপ মানে চারদিকে ছড়িয়ে রয়েছে। যেমন রাজবাড়ির ভিডিওতে দেখেছি দেওয়ালের গায়ে লেখা, এরকম ওয়াচ টাওয়ারের ভেতরেও দেওয়ালে উল্টো পাল্টা আঁকিমুখি কাটা রয়েছে। ট্যুরিস্টরা যদি এখানে আসে, বাচ্চাদের নিয়ে যদি এখানে আসে, তারা কি করে এখানে আসবে সেটা আমার বলতেই লজ্জা করছে। আমি অনুরোধ করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টকে, এই জাতীয় অ্যাক্টিভিটিস জানি না সেটা কতখানি তাদের পক্ষে করা সম্ভব। স্থানীয় লোকেরা বা কারা করে সেটাও আমি বুঝতে পারছি না। জাস্ট মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা বললাম। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা কিন্তু প্রপারলি এলিফ্যান্ট করিডোর বলা চলে।
জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা এসে পৌঁছলাম সিজুয়ায়। উষ্ণতার স্পর্শ পেতে দাঁড়ালাম একটা চায়ের দোকানে। ওয়েদারটা আজকে কিন্তু তুখোড়, খুব ঠান্ডা, টিপটিপ বৃষ্টি, তার মধ্যেই ব্লগিং চলছে। আমি রয়েছি এখন পশ্চিম মেদিনীপুরের সিজুয়ায়। আমার ঠিক এই দিকের পেছনটায় কিন্তু জঙ্গল, যেটা দিয়ে আমরা এলাম। এখানে একটুখানি চা খাবো, একটু উষ্ণতার স্পর্শ পেতে। এখান থেকে একটা 9 কিলোমিটার পশ্চিমে যেতে হবে, সেখানে হচ্ছে বড়ামবুড়ি। এই চায়ের দোকানেই স্বল্প পরিচয় রবীন্দ্রনাথ সিং আমাদের হাতে তুলে দিলেন জৈব পদ্ধতিতে তৈরি করা মূলো শাক আর সঙ্গে কুমড়ো ফুল। কুমড়ো ফুল, এটা আমি অবশ্য কিনেছি ওনার কাছ থেকে। অসাধারণ কালারটা দেখছেন, বেসন দিয়ে মানে ডুবিয়ে খিচুড়ি দিয়ে, অসাধারণ। এটা আমি আজ কিন্তু খাবো। বৃষ্টির ফোঁটা টিপ টিপ করে পড়েই যাচ্ছিল। আমরা চলে এলাম বনদেবীর থানে। এই সিজুয়া গ্রামেই রয়েছেন বনদেবী মাকুদ্রা বুড়ি। আমি সেই মানে মাকুদ্রা বুড়ির যে জায়গাটায় যেখানে ওনার পুজো নেওয়া হয় সেখানেই রয়েছি। মানে বন্য জন্তুদের হাত থেকে গ্রামবাসীরা নিজেদের রক্ষার জন্যই এনার পুজো করেন, তেমনই কথিত আছে। দুদিকে শাল গাছ, বাঁশ গাছ, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, উন্মুক্ত জমি, টিপ টিপ বৃষ্টি আর কড়া ঠান্ডা হাওয়ার কামড়। এই নিয়ে আজকে আমার সফর। সারাদিন বৃষ্টি আমার সঙ্গী। আমি এখন যাচ্ছি বামনবুড়ির মেলায়। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু শুনশান থাকে অন্য সময়, কিন্তু আজ যেহেতু মেলা বসেছে সেই জন্য প্রচুর লোকের ভিড়। মানে লোকজন যাচ্ছে, বাইক আসছে যাচ্ছে, গ্রামের মহিলারা বেরোচ্ছে, দলে দলে মহিলা বেরোচ্ছে, যাচ্ছে তারা বামনবুড়ির মেলায়। মনোবাসনা পূর্ণ হলে অনেকেই বামনবুড়ির মেলায় ডন্ডি কাটতে আসেন। আমি এখন চলে এসেছি বামনবুড়ির মন্দির বা মেলা, যে সংলগ্ন মেলা হয় সেখানে। এখন এখানে চলছে ডন্ডি কাটার পর্ব। আমার সামনেই ডন্ডি কাটা হচ্ছে। মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাবার পথে 18-19 কিলোমিটার গেলেই পড়বে চাঁদরা। সেখান থেকে ডান দিকে মিনিট 5 এগোলেই আপনি পেয়ে যাবেন বামনবুড়ির মন্দিরের জাগ্রত বিগ্রহ। সেখানেই হচ্ছে এত বড় মেলা। সংক্রান্তি শেষে মাঘ মাসের শুরুতে বসে এ মেলা। পুরো এলাকার মানুষ ভিড় জমান এখানে। যদিও আজকে ইন্টারনেটের যুগে বিনোদন সব ঘরে ঘরে পৌঁছে গেছে, কিন্তু গ্রাম্য সমাজে নেট হয়তো সব জায়গায় সমানভাবে থাকে না, বা এই জাতীয় কিছু হওয়ার কারণে এক একটা মেলাকে ঘিরে বা এক একটা উৎসবকে ঘিরে এলাকাটা উৎসব মুখর হয়ে ওঠে। সেরকম এক উৎসব মুখর মেলায় আমি এসেছি, সেটা হচ্ছে বামনবুড়ির মেলায়, পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থেকে সামান্য ডিস্টেন্স। আমি এখন চলে এসেছি বামনবুড়ির মেলায়। আর এই বামনবুড়ির যে মন্দির, এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এই বামনবুড়ির মেলাটা অনুষ্ঠিত হয়। আর এইখানে যে মানত করা হয়, আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানে মালসার ভেতর চিড়ে রয়েছে, তারপরে বাতাসা, গুড়ের বাতাসা, চিনির বাতাসা, কলা, শশা, তারপরে কড়াইশুঁটি ইত্যাদি দিয়ে একটা মালসা করে সাজানো রয়েছে। অসংখ্য মানে এই যে সাদা হয়ে রয়েছে প্রত্যেকটা মালা, মানে এই যে জিনিসগুলো, এটা সকাল 9টা থেকে এই জিনিসগুলো পড়তে শুরু করে। বিকেল 4টের পর থেকে কিন্তু আবার যারা যারা মালসা পুজো দেয় তাদের কাছে আবার জিনিসগুলো ফিরিয়ে দেওয়া হয়। এখন পুজো চলছে ভেতরে, জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। মেদিনীপুর শহরে মানে মেদিনীপুর স্টেশনে নেমে
ঘুগনি মুড়ি আর আলুর চপ খেয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, পেট ফাঁকা, হাফ চাউমিন এখানে এসে খাচ্ছি মেলাতে। আমাদের ঘোরার জীবনে যখন যেখানে যেরকম খাবার দাবার পাওয়া যায় সেরকমই খেয়ে নিতে হয়। গ্রামের দিকে আলুর চপের ডিমান্ড যে যথেষ্ট সেটা এখানে এলে খুব ভালোভাবেই টের পাওয়া যায়। এখন আমি যে জায়গাটায় ঘোরাফেরা করছি এই জায়গাটা মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম স্টেশন থেকে খুব সহজেই ঘুরে নেওয়া যায়। এছাড়াও এখান থেকে চলে আসতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, কনকদুর্গা মন্দির কিংবা বেলপাহাড়ির বিভিন্ন ড্যাম আর ঝর্ণায়। ঘুরে যেতে পারেন বাঁশপাহাড়ি, ঝিলিমিলি কিংবা মুকুটমণিপুরে। ঘাটশিলাও এখান থেকে খুব একটা দূরে নয়। এছাড়াও এখান থেকে দেখে নিতে পারেন ক্ষুদিরামের জন্মস্থান মোহবনী গ্রাম, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি ইত্যাদি জায়গাগুলো। ফেরার দিন ঘুরে নিতে পারেন মন্দির নগরী পাথরা। নিজস্ব গাড়ি কিংবা বাইক থাকলে খুব সহজেই ঘুরে নিতে পারেন জায়গাগুলো, নইলে আপনাকে গাড়ি বুক করতে হবে। এই জায়গাগুলো কিভাবে ঘুরবেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর এই জায়গাগুলোর ঐতিহাসিক গুরুত্ব নিয়ে ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমি এইমাত্র যে জায়গাগুলোর কথা বললাম সেগুলোতে ঘুরতে হলে কমপক্ষে 2 নাইট স্টে করতেই হবে। নিদেন পক্ষে 1 রাত্রি থেকেও অনেকখানি কভার করা যায়। থাকতে হবে এমন কোনো জায়গায় যেখান থেকে জায়গাগুলো কাছাকাছির মধ্যেই পড়বে। জায়গাটা যদি হয় জঙ্গলের মধ্যে কোনো নেচার ক্যাম্প, তাহলে তো কথাই নেই। এই ভিডিওতে সেরকম একটা নেচার ক্যাম্পের সন্ধান আপনাদের দিচ্ছি। জঙ্গলের মধ্যে লাল মাটি আর শালপিয়ালে আজকে রাত কাটবে আমার গুড়গুড়িপালে। আমি এখন রয়েছি গুড়গুড়িপালের নেচার ক্যাম্পে। এই নেচার ক্যাম্পে 6টা এরকম কটেজ টেন্ট আছে, 1 2 3 4 5 6। এদের প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা টয়লেট রয়েছে বা বাথরুম রয়েছে। আর এদিকে ডোম টেন্ট রয়েছে 6টা, তাদের কিন্তু ওটা 2টো কমন টয়লেট রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এদের এখানে স্টাফেদের থাকার জায়গা রয়েছে, কিচেনের মতন একটা জায়গা রয়েছে, আর কিছু জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর পুরো জায়গাটা শালপিয়ালে জঙ্গল দিয়ে ঘেরা, সামনে সর্ষে ক্ষেত, খেজুর গাছ, হাতিও আসে শুনলাম। এই নেচার ক্যাম্পের 60 থেকে 70% বস্তু ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করা হয়েছে, বলা ভালো রিইউজড হয়েছে। তার মধ্যে রয়েছে গাড়ির পুরনো ব্যবহার করা টায়ার, খড়, ঘি বা তেলের টিন, জাহাজের কন্টেনার রাখার প্লাস্টিকের বেস কিংবা বার্থডে কেকের ফেলে দেওয়া প্লাস্টিকের কৌটো। বাদ নেই কিছুই। সাদা বড় যে টেন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেলে দেওয়া ত্রিপল বা ওই জাতীয় কিছু দিয়ে সেলাই করে তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা, মোটে 2 দিনের মধ্যে এই নেচার ক্যাম্প পুরোপুরি তুলে ফেলে মাঠ করে দেওয়া সম্ভব। এখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এদের নিজস্ব জমিতে চাষ করা শাকসবজি দিয়ে রান্না করা হয়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্প মানে সত্যি নেচার ক্যাম্প। চারিদিকে শালের জঙ্গল, একদিকটা পুরো ধান ক্ষেত, খেজুর গাছ, মধ্যেখানে ক্যাম্পটা অসাধারণ সুন্দর। আর এখানে আসলে অনেক সময় এই যে পেছন দিকে জমিগুলো দেখছেন আপনারা, ওই জমিগুলো যখন ধান চাষ হয়, ধানটা যখন পাকে তখন হাতি চলে আসে। সেই সময় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই হাতির দেখা পাওয়া যায়। হু করে হাতি ঢোকে, ক্ষেতের ওপর হামলা চালিয়ে বেরিয়ে যায়। আপনার মনে হতে পারে যে নেচার ক্যাম্পের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু না, নেচার ক্যাম্পের এই জায়গাগুলো কিন্তু সমস্ত কাঁটা তারের বেড়া দেওয়া রয়েছে, যার জন্য এই জায়গাগুলো দিয়ে হাতিরা ঢুকতে ভয় পায়, বা আলো জ্বললে, এখানে যেহেতু আলো জ্বলে, হাতিরা আসে না। দিনের বেলা টেন্টের রূপ তো আপনারা দেখলেন, রাতের বেলা আমার মতে এই টেন্ট যেন আরও বেশি মায়াবী হয়ে পড়ে। চারিদিকে জঙ্গলের নিশ্ছিদ্র অন্ধকার, আর মাঝে মরুদ্যানের মতন আলো করে রেখেছে এই টেন্ট। আমি এখন রয়েছি গুড়গুড়িপালের
নেচার ক্যাম্পে, কিন্তু নেচার ক্যাম্পের বাইরে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভেতরে এসেছি। এই জায়গাটা কিন্তু হাতিদের জায়গা, আমি এসেছি হাতির জায়গায়, হাতি আমার জায়গায় আসেনি। সুতরাং আমার চারপাশে যে জায়গাগুলো বা জঙ্গলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো মুহূর্তে হাতি চলে আসতে পারে। আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অন্ধকারটাকে একটুখানি ফিল করাই। আলোগুলোকে একটুখানি ওদিকে করে দাও, একদম পেছন দিকে করে দাও। অন্ধকার দেখুন, এই হচ্ছে অন্ধকার। আমি সত্যি কিছু দেখতে পাচ্ছি না, পুরো জায়গাটাই কিন্তু একদম অন্ধকার। জঙ্গলের যে এই যে আলোটা জ্বলছে, এই যে আলো, এই আলো কিন্তু ব্লিঙ্ক করে, মানে কি হাতি যদি আসে তাহলে আলো ব্লিঙ্ক করিয়ে হাতিকে তাড়ানোর ব্যবস্থা করা হয়। আমি এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে গুড়গুড়িপালের যে নেচার ক্যাম্প আছে সেই দিকেই, একদম গেটের কাছে আমি পৌঁছে গেছি। পুরোটাই এদের ভেতরটা আলো দিয়ে সাজানো, আর চারদিকে একটা বাউন্ডারি দেওয়া রয়েছে, তারের বাউন্ডারি, অনেকগুলো তার দিয়ে রয়েছে। সেটা আমি সকালবেলা দেখিয়েছি আপনাদের। আর এখন একদম মুখের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই আলোটা ব্লিঙ্ক করে। আর যারা এখানে আসবেন তাদের জন্য আলাদা করে বলে রাখি, সেটা হচ্ছে এই যে দরজা, নেচার পার্কের যে দরজা গুড়গুড়িপাল লেখা রয়েছে, এটা কিন্তু সন্ধে 6টার পর বন্ধ হয়ে যায়। কারণ ওই একটাই, সেটা হচ্ছে আমি এসছি হাতির জায়গায়, হাতি আমার জায়গায় আসেনি। চাইলে টেন্ট থেকে ট্যুরিস্টদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয় শাল পাতায় মোড়া আগুনে পোড়ানো মাংস, কিংবা চাইলে আপনি বারবিকিউ করতে পারেন। এখানে এসবের জন্য অবশ্য আলাদা পেমেন্ট করতে হয়। সেদিন রাতে আমি এখানে হাতি তাড়ানোর হুলা পার্টির সদস্য ফটিকদার কাছে জীবন বাজি রেখে হাতি তাড়ানোর ভয়ঙ্কর সব গল্প শুনতে শুনতে ফটিকদার হাতেই তৈরি করা খিচুড়ি খেয়েছিলাম। সেসব নিয়ে আসছি না হয় সামনের পর্বে। এখন বাজে ঠিক 12:16, আমি ঢুকে পড়েছি টেন্টের মধ্যে। প্যাঁচার ডাক হচ্ছে, সামনে বামনবুড়ির যে মেলা হচ্ছে সেখানে সারা রাত আজকে মিউজিক প্রোগ্রাম চলছে, সেসব শব্দ কানে আসছে, কিন্তু ওভারঅল নিস্তব্ধ। এই ভেতরটা হচ্ছে টেন্ট, দুটো যে লেপের ব্যবস্থা রয়েছে, একটা চার্জিং পয়েন্ট আছে, আর লাইট এখানে অফ অন করার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওপরে হচ্ছে এই যে এরকম লাইট রয়েছে, দুজন অ্যাকোমোডেট করা যাবে, এই রকমই টেন্ট, ঠিকঠাক মোটামুটি। কালকে বৃষ্টি কিন্তু আমার কাজ করার ক্ষেত্রে খুব জ্বালিয়েছে, কিন্তু রাত্রিবেলাটা এখানে খুব সুন্দর উপভোগ করেছি। এত কাম অ্যান্ড কোয়াইট, চারদিকে শাল বনের জঙ্গল, নিস্তব্ধ, প্যাঁচার ডাক, অদ্ভুত অভিজ্ঞতা। এখন সকালবেলা উঠে জাস্ট ক্যাম্প থেকে বেরিয়ে এই শ্যুটটা করছি। হিবিস্কাস কথাটার মানে হয়তো জবা ফুল, আমরা জানি, ছোটবেলা থেকে পড়েছি, কিন্তু আমার কাছে এখানে একটা জিনিস দেখছি, হিবি পিওর বলে, হিবিস্কাস সাফডারিফা, এইটা হচ্ছে একটা ফুল, তার ফুলের পাপড়ি শুকিয়ে চা, অদ্ভুত খেতে। মানে আমি এই গুড়গুড়িপালের এদের যে ক্যাম্পে টক টক ফ্লেভারের চা, যদি পাতি কথায় বলা হয় টক টক ফ্লেভারের চা, এর যা ভেষজ গুণ তো অনবদ্য, সে ব্যাপারে বলতে চাই না। এরা এখানে এটা নিজেরা চাষ করে, যারা লোকজন আছে এদের ক্যাম্প সাইটে যারা আছে তাদেরকে এই চাটা খাওয়ায়। এই চা আমি কোনোদিন আগে খাইনি, আর কোনোদিন খেতে পাবো কিনা সেটাও জানি না। এই যে প্যাকেজিং করে বিক্রিও করে এরা। একটু বেলা হতেই ক্যাম্প থেকে বেরিয়ে আশেপাশের জায়গাগুলো দেখতে বের হলাম। অনেক জায়গাতেই দেখতে পেলাম হাতির পায়ের ছাপ। এর আগে বান্ধবগড়ে আপনাদের বাঘ দেখিয়েছিলাম, গুড়গুড়িপালে এসছি। এখন হাতি দেখাতে পারবো কিনা কোনো গ্যারেন্টি দিতে পারছি না, তবে হাতির পায়ের ছাপ যে নিশ্চিত দেখাতে পারবো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা জলাশয় টাইপের, হাতি এখানে জল খেতে আসে রেগুলার। আর হাতির পায়ের ছাপ মানে ভর্তি, যেহেতু ভিজে মাটি সেজন্য পায়ের ছাপগুলোও কিন্তু স্পষ্ট।
এগুলোই তো? হ্যাঁ, কত বড় হাতি গো! ছোট বড় সবই আছে। তো আমার হাতের বেগদাতে আসবে না? বাপ রে বাপ! এখানে আসার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসে চলে আসুন ঝাড়গ্রাম স্টেশন। স্টেশনের বাইরে 5 মাথার মোড় থেকে যে কোনো মেদিনীপুরগামী বাসে উঠে পড়ুন। গন্তব্য হোক গুড়গুড়িপাল, ভাড়া 25 টাকা। এরপর 100 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে পৌঁছে যান ক্যাম্পে। অথবা আমার মতো মেদিনীপুর লোকালে চলে আসুন মেদিনীপুর স্টেশন। সেখান থেকে ঝাড়গ্রামের বাসে উঠে পড়ুন, নেমে পড়ুন বেলিয়াতে। সেখান থেকে টোটোতে করে চলে আসুন ক্যাম্পে। এখানে মাথা পিছু থাকা খাওয়ার খরচ 1350 টাকা থেকে শুরু। ডেসক্রিপশন বক্সে এখানকার বুকিং নাম্বার এবং আসা যাওয়া এবং রেট চার্টের সমস্ত ডিটেলস দেওয়া রইল। গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। এই গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে আমি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি সে তো ভিডিওর মধ্যেই আপনারা দেখলেন। আর এখানে এসে আমি এখানে পেয়ে গেছি স্বপনদাকে। স্বপনদা কালকে সারাদিন ছিল আমার সাথে, আর সুরজিৎদা তো এখানেই থাকে সমস্ত গেস্টদের দেখাশোনা করার জন্য। তা দুজনের কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে লোক কেন এখানে আসবে, এটাই মেন প্রশ্ন। গুড়গুড়িপালে আসার মেন কারণ হচ্ছে এটা কলকাতা থেকে খুব কাছে। 3.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করুন, 150 কিলোমিটারে গাড়ি ড্রাইভ করে একদম আমাদের প্রেমিসেসের মধ্যে কটেজের সামনে এসে গাড়ি লাগিয়ে দিন। 1 নম্বর, যারা গাড়িতে আসবেন না, ট্রেনে বাসে আসবেন, তারা খুব অল্প খরচে, অল্প ঝঞ্ঝাটে ট্রেনে করে ঝাড়গ্রাম স্টেশন আসুন অথবা মেদিনীপুর স্টেশন আসুন। বাকিটা বাস আছে, অটো আছে, পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজে অল্প খরচে এখানে পৌঁছানো সম্ভব, যারা অল্প সংখ্যায় অল্প টিম আসছেন। আমরা সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কিছু বলি। আমার ধারণাটা হলো যে ট্যুরিজম যখন আমরা লোকেরা কোথাও ঘুরতে যাই, তখন যদি কিছু জিনিসপত্র, কিছু অভ্যেস আমরা তৈরি করতে পারি, যেটা হয়তো আমরা সাথে নিয়ে গেলে পরবর্তীকালে প্রকৃতির একটু উন্নত হবে, বা এই যে এনভায়রনমেন্টাল এত ক্রাইসিস চলছে সেগুলো হয়তো কিছুটা হলেও মেটানো যাবে। তো সেই অ্যাওয়ারনেসগুলো দেওয়া এবং সেরমভাবেই এই জিনিসটা পুরো তৈরি হয়েছে। আমার ক্যাম্প সাইটটা তৈরি হচ্ছে পুরোটাই 60% ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে, আর বাদবাকি 40% ন্যাচারাল। এখানে আসার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। তবে এটাই যেহেতু এদের প্রথম বছর, তাই বছরের অন্যান্য সময় কিভাবে ট্যুরিস্ট সামলানো যায় সে অভিজ্ঞতা এদের কম। তাহলে আর দেরি কেন, সময় সুযোগ করে চলেই আসতে পারেন আপনি এখানে। তবে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। এই জাতীয় নানা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।